আইপিএল এর মেগা নিলাম শেষ। মেগা নিলাম শেষে শক্তিমত্তায় এগিয়ে কারা এবং দুর্বলতা কোথায়, তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আইপিএল এর মেগা নিলামের আগে 10 ফ্র্যাঞ্চাইজি মিলে 46 ক্রিকেটার ধরে রেখেছিল। সৌদি আরবের জেদ্দায় 2 দিনের মেগা নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনেছে আরও 182 ক্রিকেটার। খেলোয়াড় হাকডাকের এই আয়োজনে এবার খরচ হয়েছে 639 কোটি 15 লাখ রুপি, যেটাকে আপনি বলতে পারেন অর্থের ঝনঝনান। আইপিএলটা বর্তমানে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেটা আইসিসি থেকেও আইপিএলকে আলাদা করেই একটা প্রাধান্য দিচ্ছে। মূল আলোচনায় আসি। পছন্দ অনুযায়ী খেলোয়াড় কিনতে পারায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকরাই খুশি, তবে দলে কিছু ঘাটতিও রয়ে গেছে। নিলাম শেষে 10 দল কেমন হলো তা এরই মধ্যে জেনে গেছেন। কোন খেলোয়াড় কোন দলে গেছে তাও জেনে গেছেন। তবে শক্তিমত্তায় এগিয়ে কোন দল এবং কোন দলের দুর্বলতা কোথায় তা নিয়েই আজকের এই আলোচনা। আশা করি যদিও ভিডিওটা একটু বড় হবে, কিন্তু সাথেই থাকবেন। প্রথমেই যে টিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের স্কোয়াডে আছেন 25 জন খেলোয়াড়। ভারতীয় আছে 18 জন, বিদেশি আছেন 7 জন। রিটেইন মানে ধরে রাখা খেলোয়াড় আছেন রাশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তিওয়ারি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিলাম থেকে কাদেরকে কেনা হয়েছিল। আর সর্বশেষ যেটা, গুজরাট টাইটান্সের সব থেকে দামি খেলোয়াড় হচ্ছেন রাশিদ খান। 18 কোটি রুপিতে তারা রাশিদ খানকে রেখেছেন। যাই হোক, এবার গুজরাট টাইটান্সের শক্তিমত্তার দিকে যদি বলি, তাহলে প্রথমেই তাদের যদি পেস ইউনিটটা বলি, প্রথমেই যার নামটা বলতে হবে সেটা হচ্ছে কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজদের সঙ্গে জেরান্ড কোয়েন্টিজি ও প্রসিদ্ধ কৃষ্ণা আরশাদ আদনান। স্পিন বিভাগ রাশিদ খানের সঙ্গে দারুণ ছন্দে থাকা ওয়াশিংটন সুন্দর আছেন ঘরোয়া পরীক্ষিত স্পিনার সাই কিশোর। এবং তাদের যদি ব্যাটিং এর ক্ষেত্রে উদ্বোধনী জুটির ক্ষেত্রে বলি, তাহলে প্রথমেই আছেন শুভমান গিলের সঙ্গে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার জস বাটলারও কিন্তু আছে। স্টেপ বাই স্টেপ আমি পরের ব্যাটসম্যানদের কথাটা নাই বললাম। ফিনিশিংয়েও তারা দুর্দান্ত করেছেন। শেরফান রাদারফোর্ডের সঙ্গে 2 ভারতীয় রাহুল তেওয়ারি এবং শাহরুখ খানকে রেখেছেন। এই তো ছিল গুজরাট টাইটান্সের পেস, স্পিন, ব্যাটিং এবং ফিনিশিং এর দুর্দান্ত শক্তিমত্তার একটি দল। আর যদি দুর্বলতার দিকে আসি, তাহলে তাদের দুর্বলতা নেই বললেই চলে। তারা সব ডিপার্টমেন্টেই এত শক্তিশালী একটা দল করেছে। এখন মাঠের পারফরমেন্সে তারা কেমন করে সেটাই দেখার বিষয়। 2 নম্বরে যে দলটাতে আসবো সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসও তাদের স্কোয়াডে 25 জন খেলোয়াড় নিয়েছেন। ভারতীয় আছেন 17 জন এবং বিদেশি আছেন 8 জন। রিটেইন মানে ধরে রেখেছেন শশাঙ্ক সিং, প্রভু সিমরন সিং, এই 2 জনকেই তারা ধরে রেখেছেন। আর আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিলামের থেকে পাঞ্জাব কিংস কাদেরকে নিয়েছেন। পাঞ্জাব কিংস তাদের দলের 25 খেলোয়াড়ের মধ্যে সব থেকে দামি খেলোয়াড় হচ্ছেন শ্রেয়াস আয়ার। 26 কোটি 75 লাখ রুপি দিয়ে তাকে কিনেছেন এই টিম ম্যানেজমেন্ট। যাই হোক, এই দলের শক্তিমত্তার দিক থেকে যদি আসি, তাহলে প্রথমেই পরীক্ষিত অধিনায়ক। দলকে নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে শ্রেয়াস আয়ারের। গত মৌসুমে তার অধিনায়কত্বে কলকাতা শিরোপা জিতেছিল। এবার তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারেন পাঞ্জাব। এটা হচ্ছে তাদের একটা শক্তিমত্তা। আইপিএল এর অভিজ্ঞ ও পরীক্ষিতদের কিনতে প্রচুর টাকা ঠেলেছেন এই পাঞ্জাব কিংস। তারা আস্থার প্রতিদান দিতে চাইবেন। নির্ভরযোগ্য ভারতীয় খেলোয়াড় শ্রেয়াস আয়ারের সঙ্গে অর্শদীপ সিং, যুবেন্দ্র চাহাল, শশাঙ্ক সিং, বিজয় কুমার বৈশাখ। যেই প্লেয়ারদের নাম বললাম তারা সবাই বর্তমানে ভারতের ন্যাশনাল টিমে খেলছেন এবং তারা প্রমাণিত, তারা পারফর্মার, তারা অভিজ্ঞ এবং তাদের উপর নির্ভর করা যায়। এগুলো দেখি পাঞ্জাব কিংস তাদের উপরে টাকা ব্যয় করেছে। এটা হচ্ছে পাঞ্জাব কিংসের আরেকটা শক্তির জায়গা আপনি বলতে পারেন। অলরাউন্ডারের পরিপূর্ণ গ্লেন ম্যাক্সওয়েল, আজমতুল্লাহ উমরজাই, মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসেন, এই পাঞ্জাব কিংসটা তারা অলরাউন্ডারদের দিকেও ভালো নজর দিয়েছেন। তো এটা পাঞ্জাব কিংসের জন্য একটা বিশাল শক্তির জায়গা হতে পারে। তরুণ প্রতিভা প্রভু সিমরন সিং, মুশির খান ও প্রিয়াংশ আর্য, এই যে 3 জন খেলোয়াড়ের নাম বললাম, এরা হচ্ছে তরুণ প্রতিভা। পাঞ্জাবরা কিন্তু যেমন অভিজ্ঞতা নিয়েছে, যেমন অলরাউন্ডার নিয়েছে, যেমন বোলিং নিয়েছে, ঠিক একইভাবে তারা কিন্তু তরুণ প্রতিভার প্রতিও মনোযোগ দিয়েছেন। এটা ছিল পাঞ্জাব কিংসের শক্তিমত্তার জায়গা। এবার যদি পাঞ্জাব কিংসের দুর্বলতার জায়গা বলি, একটা পয়েন্টের উপরে আপনার নজর বেশি পড়বে, সেটা হচ্ছে বিদেশি খেলোয়াড়দের মধ্যে তারা অস্ট্রেলিয়ানদের উপর অতিমাত্রায় নির্ভরতা দেখিয়েছে। যাই হোক, এখন দেখা যাক মাঠের খেলায় তারা কেমন করে। 3 নম্বরে যে দলটা আসবো সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে তারা 23 জন খেলোয়াড় নিয়েছেন। ভারতীয় নিয়েছেন 15 জন, বিদেশি নিয়েছেন 8 জন।
এবং তারা ধরে রেখেছেন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা। যাই হোক, এরপর তারা নিলাম থেকে আরো খেলোয়াড় নিয়েছে, আপনারা অলরেডি স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের সব থেকে দামি খেলোয়াড় হচ্ছে জসপ্রীত বুমরা, 18 কোটি রুপি। এবার যদি বলি শক্তিমত্তার দিক থেকে দলটি কেমন হলো, প্রথমে আসবো শক্তিমত্তার দিক থেকে যে পয়েন্টটা সব থেকে বেশি নজর পড়বে সেটা হচ্ছে ভারতের বিগ 5। বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সাবেক অধিনায়ক রোহিত শর্মা, তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এবং আইসিসি টি20 র্যাঙ্কিং এর শীর্ষ 5 ব্যাটসম্যানদের দুজনই তিলক বর্মা ও সূর্যকুমার যাদব, তারা দুজনই মুম্বাই ইন্ডিয়ান্সে আছেন। তাহলে দলটা কেমন হবে আপনি চিন্তা করুন। এরপর যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে বৈচিত্র্যময় স্পিন আক্রমণ। বাহাতি মিচেল স্যান্টনার, লেগ স্পিনার করণ শর্মা, রহস্য বোলার আল্লাহ গজনাফর, তো এটাও হতে পারে তাদের এক শক্তিমত্তার জায়গা। পেস আক্রমণে কথা আর কি বলবো, জসপ্রীত বুমরা যেখানে আছে সেখানে তো একটা ভিন্ন মাত্রা রাখবেই। তার যে 4টা ওভার সে তো ব্যাটসম্যানদের জন্য একটা বিশাল আতঙ্ক। ও ট্রেন্ট বোল্টের মতো বোলার আছে, সঙ্গে আছে হার্দিক পান্ডিয়া, দীপক চাহার, রিস টপলি, লিজার্ড উইলিয়ামসন। তাহলে বুঝতেই পারছেন যে তাদের পেস আক্রমণটা কতটুকু ভয়ঙ্কর হতে যাচ্ছে এবার আইপিএল এর বাকি 9 টিমের জন্য। তো এটা হবে একটা অন্যতম মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য শক্তির জায়গা। তবে এক্স ফ্যাক্টর হচ্ছে এখানে তরুণ যে 2টা নাম আছে তারাও ম্যাচের কোনো না কোনো সময় এক্স ফ্যাক্টর হয়ে যেতে পারে। এটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিমত্তার দিক থেকে পয়েন্টস গুলা। এরপর যদি তাদের দুর্বল জায়গায় বলি, সব থেকে বেশি নজর পড়বে হার্দিক পান্ডিয়া ছাড়া ফিনিশার নেই। একটা দলে একজনই ফিনিশার, তার মধ্যে অল্টারনেটিভ আরেকজন ফিনিশার তারা রাখতে পারত। যাই হোক, মুম্বাই তো অবশ্যই তাদের একটা প্ল্যান আছে, এখন দেখার বিষয় মাঠের খেলায় তারা কেমন করে। তারপর 4 নম্বরে যে দলটা আসবো সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডেও তারা 23 জন খেলোয়াড় নিয়েছেন, ভারতীয় আছেন 16 জন এবং বিদেশি আছেন 7 জন। তারা আগেই খেলোয়াড় ধরে রেখেছিলেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, স্টাবোস, অভিষেক। নিলাম থেকে কাদেরকে নেওয়া হয়েছে অলরেডি আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। দিল্লি ক্যাপিটালসের সব থেকে দামি খেলোয়াড় হচ্ছে অক্ষর প্যাটেল, 16 কোটি 50 লাখ রুপিতে তারা অক্ষর প্যাটেলকে ধরে রেখেছিলেন। তো দিল্লি ক্যাপিটালসের শক্তিমত্তার দিক থেকে সর্বপ্রথম যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে নেতৃত্ব গুণ। ফাফ ডুপ্লেসিস, লোকেশ রাহুল, এটা একটা বড় পয়েন্ট হতে পারে, কারণ ফাফ ডুপ্লেসিস ও লোকেশ রাহুল তারা দুইজনই অনেক অভিজ্ঞ। আমার তো মনে হয় লোকেশ রাহুলের থেকেও ফাফ ডুপ্লেসিসও অনেক ম্যাচ খেলেছেন, বিশ্বের বিভিন্ন লিগ খেলেছেন। বয়সের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে এরকম 2 জন অধিনায়ক পাওয়া, এটা হতে পারে তাদের একটা শক্তিমত্তার জায়গা। তারপর যেই পয়েন্টটা আসবে শক্তিমত্তার দিক থেকে সেটা হচ্ছে নির্ভরযোগ্য বিদেশি খেলোয়াড়, যেখানে ফাফ ডুপ্লেসির মতো খেলোয়াড় আছে, সেই সঙ্গে আছেন জেক ফ্রেজার মেগার্স, মিচেল স্টার, ট্রিস্টান স্টাফস, হ্যারি ব্রোক, দুষ্মন্ত চামিরা, ডোনোভান ফেরেইরা। এরকম যখন আস্থাভাজন খেলোয়াড় থাকবেন কোন একটা দলে, যারা মাঠে নামবে শুধু পারফর্ম করার জন্যই, এবং দিল্লি ক্যাপিটালস এটা খুব সতর্কতার সাথেই তারা বুঝে শুনে নির্ভরযোগ্য অভিজ্ঞ বিদেশি খেলোয়াড় তাদের দলে নিয়েছে। এরপর দিল্লি ক্যাপিটালসকে বাড়ি দিতে পারে সেটা হচ্ছে বিকল্প খেলোয়াড়। মোহিত শর্মা, সামির রিজভি ও করুণ নায়ার দিল্লি ক্যাপিটালসে বিকল্প খেলোয়াড়গুলো রেখেছে, ব্যাকআপ খেলোয়াড় রেখেছেন যে কোনো সময় বা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বা কোনো প্লেয়ার ইনজুরি হলে, তো এটা তাদের জন্য হতে পারে একটা শক্তির জায়গা। প্রকৃত ভারতীয় বলার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, থাঙ্গারাসু, নটরজান, মুকেশ কুমার, এদের মতো যখন অভিজ্ঞ পরীক্ষিত ইন্টারন্যাশনালি ভাবে ভারতীয় স্টার বলার যখন তাদের দলে থাকবে, তখন এই বলাররাই একটা দলের শক্তিমত্তার জায়গা হয়ে দাঁড়াবে। সেই সাথে তরুণ প্রতিভা তো আছে, স্পিন বোলিং অলরাউন্ডার বিপ্রজল নিগম। এই তো ছিল দিল্লি ক্যাপিটালসের শক্তিমত্তার জায়গা। এখন যদি তাদের দুর্বলতার জায়গা বলি, তাহলে একটা জিনিস আপনার খুবই নজরে পড়বে। আপনি যদি স্কোয়াডটা দেখেন তাহলে আপনি দেখবেন যে নির্ভরযোগ্য কোনো ফিনিশার নেই, একটা হার্ড হিটার ফিনিশার যে মনে করেন 15-16 বলে 50 করে দিতে পারে। 5 নম্বরে যে দলটার কথা বলবো, সব থেকে আলোচিত দল, কলকাতার স্কোয়াডে আছেন 21 জন খেলোয়াড়, ভারতীয় 13 জন, বিদেশি 8 জন। তারা রিটেইন করে ধরে রেখেছেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং। এছাড়াও তারা নিলাম থেকে যে খেলোয়াড়দেরকে নিয়েছেন আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কলকাতার সব থেকে দামি খেলোয়াড় হচ্ছেন, যেটা নিয়ে সবাই অনেক আলোচনা সমালোচনারও সৃষ্টি হয়েছে,
সে শুধু তার দলের সব থেকে দামি খেলোয়াড় না, সে আইপিএলেরও এবারে নিলামের তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়। 23,75,00,000 রুপিতে কলকাতা ভেঙ্কটেশ আয়ারকে তাদের দলে নিয়েছে। যাই হোক, কলকাতার যদি শক্তিমত্তার দিক থেকে বলি তাহলে এক কথায় বলা যায় যে তাদের সব বিভাগেই পরীক্ষিত খেলোয়াড় আছে। প্রথমে যদি তাদের যে জিনিসটা সবার আগে বলতে হয় সেটা হচ্ছে অসাধারণ স্পিন আক্রমণ, যেটা তাদের শক্তির বিশাল একটা জায়গা। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, মায়াক মার্কান্ডে, এটা আপনাকে বলতেই হবে। তাদের ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, এটা তাদের জন্য একটা বিশাল শক্তির জায়গা। এছাড়াও অলরাউন্ডারে টৈটম্বুর, কাকে ফেলে দেবেন? সুনীল নারায়ণ যেরকম বল করেন ওই রকম ব্যাটিং করেন। আন্দ্রে রাসেলের কথা আর কি বলবো, মঈন আলী, তাদেরকে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। তো এটা হতে পারে এবারে আইপিএলে কলকাতার সব থেকে বড় প্লাস পয়েন্ট। কলকাতা টিমের শক্তির জায়গায় যে জিনিসটা আপনার নজর রাখবেন সেটা হচ্ছে টপ অর্ডারে শক্তি বাড়ানো। কুইন্টন ডিকক, অঙ্কেশ রঘুবংশী, ডিককের কথা আর কি বলবো, ডিকক তো অলরেডি পরীক্ষিত আইপিএল এর জন্য। তার যে বিধ্বংসী ব্যাটিং, এটা তো যে কোনো দলকেই কাপ ধরিয়ে দিবে ওপেনিং। এরপর কলকাতার শক্তি বাড়ানোর ক্ষেত্রে যে পয়েন্ট আপনার নজরে আসবে সেটা হচ্ছে ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফেরানো। এক হচ্ছে আজিঙ্কিয়া রাহানে ও মানেশ পান্ডে, তারা দুজনে কিন্তু সিনিয়র ক্রিকেটার। খুবই ভালো একটা সিদ্ধান্ত হয়েছে, এটা তাদের শক্তির নিঃসন্দেহে বাড়াবে। তারপর হচ্ছে নিখাদ গতি, উমরান মালিক, আনরিক নার্কিয়া ও হর্ষিত রানা। কলকাতার পেস ইউনিটে উমরান মালিককে তো আর পরিচয় করে দেওয়ার কিছু নেই। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ গতির বলটাই তিনি করেছেন এবং পেস আক্রমণের সর্বোচ্চ গতিগুলোই তারা নিয়েছে। এটা নিঃসন্দেহে প্রতিপক্ষ দলের ব্যাটিংদের হাঁটুতে কাপ ধরাবে, এটা নিশ্চিত বলা যায়। এখন যদি কলকাতার বা সাবেক চ্যাম্পিয়নদের দুর্বলতার জায়গাটা বলি তাহলে এইবার তারা অনেকগুলো সিদ্ধান্তেই কনফিউজ ছিল, এই জিনিসটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে অধিনায়ক কে হবেন সেটা নিয়ে আছে দ্বিধা। স্কোয়াডে এমন কেউ নেই যার আইপিএলে অন্তত এক মৌসুম অধিনায়কত্ব করার অভিজ্ঞতা। এখন কি একটা বিপাকে আপনি চিন্তা করেন, কলকাতার মতো টিমের দায়িত্বটা কাকে দিবেন? এরপরে তো তাদের টিম ম্যানেজমেন্টের উপর একটা বিশাল চাপ আছেই, সেটা হচ্ছে তারা সাবেক চ্যাম্পিয়ন। আমার তো মনে হচ্ছে যে এইবার কলকাতা তাদের ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেশীয় কোনো খেলোয়াড়কে দিতে পারবে না। আর যদি তারা ওই চ্যালেঞ্জটা নিতে পারে যে না, আমরা দেশীয় খেলোয়াড়ের উপরেই নির্ভর করব এবং যাই হোক না হোক আমাদের দেশের ছেলে নেতৃত্ব দেবে, তাহলে দেশে যে কেউকেই দিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে কলকাতার বিশাল একটা দুর্বলতার জায়গা, আর এইটা এবারে আইপিএলে কলকাতাকে অনেকটাই ভোগাবে।